আমার কাছে 10 লাখ টাকা আছে যেটা আমি শেয়ার আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই। আমি শেয়ার বাজারে নতুন, মিউচুয়াল ফান্ড সম্বন্ধেও আমার বিশেষ কোনো ধারণা নেই। আপনি আমাকে বলুন যে এই টাকাটা আমি কোথায় কিভাবে ইনভেস্ট করব। এই ধরনের প্রশ্ন কিন্তু আমি প্রায়ই পেয়ে থাকি যে লামসাম একটা টাকা আমার কাছে আছে, যে টাকাটা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, সেটা কিভাবে ইনভেস্ট করব। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে আপনাকে বলি যে যেহেতু আপনি লং টার্মে ইনভেস্ট করছেন এবং সেই ইনভেস্টমেন্টের জন্য আপনি ইকুইটি প্রোডাক্টকে বেছে নিয়েছেন, সেই কারণে বলবো যে আপনি একদম রাইট ট্র্যাকে আছেন। কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইকুইটি রিলেটেড প্রোডাক্টে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পেতে পারবেন। এইবার যদি ইকুইটির কথাতে আসি, মানে স্টক স্পেসিফিক ইনভেস্টমেন্টের কথাতে আসি, তাহলে বলতে হয় যে যদি আপনি স্টকে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনার একটা প্রায়র নলেজ দরকার। কারণ স্টকে ইনভেস্টমেন্ট কিন্তু খুব ভোলাটাইল, এই কারণের জন্য আপনাকে রিসার্চ করতে হবে, বিভিন্ন কোম্পানির ব্যালেন্স শিট এবং তাদের যে ফিনান্সিয়ালস এগুলোকে দেখতে হবে, এইগুলো দেখে তবেই ইনভেস্ট করতে হবে। না হলে কিন্তু ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্টটা কিন্তু রিস্কি হয়ে যাবে। এবার আপনি দেখে নিন যে আপনার কাছে যদি এই সময় থাকে এবং এত কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি স্টকে ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ আমি মনে করি যে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট না করে আপনি স্টকেতেই ইনভেস্ট করুন, কিন্তু মিউচুয়াল ফান্ডের রুট দিয়ে করুন। মিউচুয়াল ফান্ডের যে ইকুইটি ক্যাটাগরি আছে, সেই ইকুইটি ক্যাটাগরিতে আলটিমেটলি সেই বিভিন্ন কোম্পানির শেয়ারেতেই ইনভেস্ট হয়। এক্ষেত্রে সুবিধা এটাই যে আপনাকে ডাইরেক্ট ইনভেস্ট করতে হচ্ছে না। প্রতিটা মিউচুয়াল ফান্ডের একজন ফান্ড ম্যানেজার আছেন যারা কিনা এই বিষয়ে পণ্ডিত, তারা বিভিন্ন কোম্পানির ফিনান্সিয়ালস এইগুলো সব চেক করে সেই সঠিক স্টক যেগুলো আছে সেগুলোতে ইনভেস্ট করবেন। তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হলে আপনার ব্যাপারটা প্রফেশনালি ম্যানেজ হচ্ছে। তাছাড়া আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশান। যখন আপনি স্টকে ইনভেস্ট করছেন, একটা বা দুটো স্টকে ইনভেস্ট করছেন, তখন কিন্তু আপনার পোর্টফোলিওটাতে ডাইভার্সিফিকেশানের অভাব হচ্ছে। কারণ সেই স্টকটা ভোলাটাইল হতে পারে, সেই স্টক যদি ডুবে যায় তাহলে আপনার সমস্ত টাকাটা জলে যেতে পারে। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেখানে কি হয়, একাধিক স্টকেতে ইনভেস্ট হয়, 30-40টা স্টকেতে ইনভেস্ট হয়। সেখানে একটা দুটো স্টক যদি খারাপ পারফর্মও করে, আপনার ওভারঅল পোর্টফোলিওতে কিন্তু তার বড় এফেক্ট আসবে না। এইবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমি বলবো যে আপনি বিভিন্ন সেগমেন্টের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমার মতে আপনি 4 থেকে 5টা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। এই ক্যাটাগরিগুলো কি কি? প্রথম যেটা, সেটা হচ্ছে আপনি একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করুন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেক আছে, তার মধ্যে থেকে আমি কতগুলো নাম বলতে পারি যেগুলো ভালো পারফর্ম করেছে। যেমন ধরুন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। তো এই দুটো ফান্ড ভালো, এগুলো দেখতে পারেন। শুধু এই দুটো কেন, এগুলো ছাড়া অনেক ফান্ড আছে, আপনি গুগলে সার্চ করে নিন। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আমি দুটো ফান্ডের নাম বলে দিলাম বোঝানোর জন্য। আপনি গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন যে ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে, বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে গিয়েও জেনে নিতে পারেন। তো এই একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড প্রথমে আপনি দেখে নিলেন। এরপরে একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডও আপনাকে চুজ করতে হবে। একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে নিন। ফ্লেক্সি ক্যাপ ফান্ড অনেক আছে, তার মধ্যে নাম করা ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেমন ধরুন পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, অনেক দিন ধরে এই ফান্ডটা ভালো পারফর্ম করছে, কনসিস্টেন্টলি এই ফান্ডটা ভালো রিটার্ন দিয়ে আসছে। তাছাড়া এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কথা ভাবতে পারেন, কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কথাও ভাবতে পারেন। 3 নম্বর, একটা লার্জ আর মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডের কথাও আপনি ভাবতে পারেন। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ভালো ফান্ড আছে, যেমন ধরুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই দুটো ফান্ড খুব ভালো। এছাড়াও লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরিতেও অনেক ভালো ফান্ড আছে, তার মধ্যে থেকে আপনি একটা সিলেক্ট করে নিতে পারেন। এরপর আপনার পোর্টফোলিওতে কিছু মিড ক্যাপ এক্সপোজারেরও দরকার আছে। মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করলে কি হয়, এখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ থেকে যেমন আপনার রিটার্নটা কম আসে তুলনামূলক, কিন্তু সেখানে ভোলাটিলিটিটা কম, তেমনি মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ ক্যাটাগরিতে আপনার ভোলাটিলিটিটা বেশি আছে কিন্তু রিটার্নটাও ভালো পাওয়া যায়। তো আমাদের একটা ব্যালেন্স পোর্টফোলিও মেনটেন করতে হবে, সেই জন্য আমাদের কিছু মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও ইনভেস্ট করতে হবে। মিড ক্যাপের মধ্যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড অথবা কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড, এই দুটো ফান্ডেতে আপনি আপনার নজর রাখতে পারেন। 5 নম্বর হলো স্মল ক্যাপ ক্যাটাগরি। স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে যেমন আছে ধরুন অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড,
নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, SBI স্মল ক্যাপ ফান্ড, এই সমস্ত স্মল ক্যাপগুলোর দিকে আপনি নজর দিতে পারেন। এবার আপনাকে আমি 5টা ক্যাটাগরি বললাম, এই 5টা ক্যাটাগরি অথবা 4টে এর মধ্য থেকে বেছে নিয়ে আপনি এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করবেন। কিন্তু যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কখনোই এককালীন 10 লাখ টাকা ইনভেস্ট করে দেবেন না, কারণ আমরা তো জানি না যে মার্কেট এখন পিকে আছে কিনা বা সর্বোচ্চতে আছে কিনা। তো সেই কারণের জন্য আমাদের কি করতে হবে, সিস্টেমেটিক্যালি স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করতে হবে। সেটা কিভাবে সম্ভব, এই যে আমি 4টে বা 5টা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের কথা বলছি, প্রতিটা ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নিন। এবার কি করবেন, যে মিউচুয়াল ফান্ড কোম্পানির আপনি ওই ইকুইটি ফান্ডটা সিলেক্ট করলেন সেই ফান্ড হাউসেরই একটা শর্ট ডিউরেশন ডেট ফান্ডেতে আপনি ইনভেস্ট করবেন, লামসাম টাকাটা ইনভেস্ট করবেন। কিভাবে আমি আপনাকে বোঝাচ্ছি। মনে করুন আপনার 10 লাখ আছে, তো আপনি 5টা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করবেন। তো 10 লাখ টাকাটাকে আপনি 2 লাখের 5টা ভাগে ভাগ করে নিলেন। এইবার প্রতিটা ক্যাটাগরিতে ওই 2 লাখ টাকা সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিরই একটা শর্ট ডিউরেশন ডেট ফান্ড নিয়ে নিন, হয়ে গেল 2 লাখ টাকা প্রতিটারই ডেট ফান্ডেতে ইনভেস্ট হয়ে গেল। এইবার সেইখান থেকে আপনি লিঙ্ক করে দিন সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানে, যেটাকে বলা হয় STP। মনে করুন আপনাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরুন ICICI প্রুডেন্সিয়ালের আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন। তো প্রথমে কি করবেন, যে ICICI প্রুডেন্সিয়ালের একটা শর্ট ডিউরেশন ডেট ফান্ডেতে 2 লাখ টাকা দিয়ে দিলেন। এবার ওই 2 লাখ টাকা জমা করার পরের মাস থেকে আপনি একটা STP বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান চালু করে দিলেন, যেটা কিনা প্রতি মাসে আপনার 5,000 টাকা। তো এই 2 লাখ টাকা যেটা কিনা আপনার ডেট ফান্ডেতে আছে লামসাম, সেই টাকাটা অল্প অল্প করে বাড়বে। ডেট ফান্ডে ইনভেস্ট আছে মানে সেই ফান্ড ভোলাটাইল নয়, মানে কমে যাবে না বিরাট টাকা, অল্প অল্প বাড়বে। ধরে রাখুন 7-8% বা 6.5 থেকে 7% সেখান থেকে গ্রোথ হলো, আর তার সাথে সাথে ওইখান থেকে কিছু ইউনিট বিক্রি হবে, আর সেই ইউনিটের টাকাটা আপনার ওই ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে ট্রান্সফার হয়ে যাবে। সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে গেলে বা ব্যাংকে গেলে সমস্ত ব্যবস্থা আপনাকে করে দেবে, বা আপনি অনলাইনেও এটা করতে পারেন। তো কি হলো, যে প্রতিটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির একটা আমি শর্ট ডিউরেশন ফান্ডেতে লামসামটা দিলাম, এবং তার সাথে সাথে একটা SWP বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান 5,000 টাকার আমি চালু করে দিলাম। তাহলে কি হবে, যদি প্রতি মাসে 5,000 টাকা করে করি, তার মানে কি হচ্ছে, যে প্রতি মাসে আসলে আমার 25,000 টাকার SIPর মতো সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান হচ্ছে। এবার এই টোটাল যে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছি, সেটা মোটামুটি শেষ হতে গেলে প্রায় 40 মাস বা তার একটু বেশিও লাগতে পারে, কারণ প্রতি মাসে কিছু টাকাটা বাড়ছেও, তো যে টাকাটা আমি লামসাম ইনভেস্ট করছি তার অ্যামাউন্টও তো বাড়ছে। তো আমি যদি কিছু টাকা না বাড়ে তাহলেই আমার 40 মাস লাগবে, যদি আমি প্রতি মাসে 25,000 দিই। এবার তার থেকে যদি একটু বাড়ে হয়তো আরও 2 মাস 3 মাস বেশি লাগবে। তো এই সময়ের মধ্যে আমার সমস্ত টাকাটা ধীরে ধীরে এই 40 মাসেতে আমার ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে ট্রান্সফার হয়ে গেল। এইবার এই প্রসেসটাতে লাভ কি হলো, আমি এককালীন কেন ইনভেস্ট করতে চাই না, তার কারণ এটাই যে মনে করুন মার্কেটেতে এই সময়তে আপনি ইনভেস্ট করলেন, তারপর দেখা গেল মার্কেট হঠাৎ করে ডাউন হতে শুরু করলো, তাহলে কি হবে, আপনি যে এখন কিনলেন এই সময়তে যে মিউচুয়াল ফান্ড ইউনিটগুলো কিনলেন সেগুলো তো সব থেকে বেশি দামে কেনা হলো, কিছুদিন পরেই তো দাম অলরেডি কমে আছে। তো আপনি বেশি দামে কিনলেন, তারপরে দেখালো দাম কমে গেল, তাহলে তো আপনার লস হয়ে যাবে। হয়তো এমনও দেখা যেতে পারে যে যেই দাম দিয়ে আপনি কিনেছিলেন 1 বছর লেগে যাবে সেই দামেতে আবার নতুন করে ফিরে আসছে। কিন্তু যদি আমি এই টাকাটাকে অল্প অল্প করে ইনভেস্ট করি, যদি প্রতি মাসে ইনভেস্ট করি, তাহলে কি হবে, যে এই মাসে আমি বেশি দাম দিয়ে কিনতে পারি, পরের মাসে যদি দাম কমে যায় তাহলে আমি কম দামেও কিনতে পারবো। তাহলে কি হবে, আমার যে কেনার প্রাইসটা সেটা এভারেজ আউট হয়ে যাবে, যেটাকে আমরা বলি রুপি কস্ট অ্যাভারেজিং। তো এই কারণের জন্যই আমি কি করব, সিস্টেমেটিক ওয়েতে কিনবো। আর এই যে বললাম STP বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, যেটা ডেট ফান্ড থেকে ইনভেস্ট করে ইকুইটিতে, এইটা না করে আপনি ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট থেকেও টাকাটা ট্রান্সফার করতে পারেন, SIP করে দিতে পারেন। তাহলে সমস্যা এটাই যে সেভিং অ্যাকাউন্ট থেকে যদি আপনি 4-5% ইন্টারেস্ট পান, আর এখান থেকে যদি একটু বেশি পান, ধরুন এখান থেকে যদি 7.5%-এর মতো রিটার্ন পান, তাহলে একটু বেশি রিটার্ন পাওয়া যাবে, এইটা একটা কারণ। তবে আবার এটাও সমস্যাও আছে, যদি আপনি ডেট ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আবার ক্যাপিটাল গেইন ট্যাক্সেরও ব্যাপার আছে, দেখে নিতে হবে যে কোনটাতে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। তো দুটোর মধ্যে যে কোনোই একটা আপনি করতে পারেন। এইবার আমি আপনাকে এক্সাম্পলটা 10 লাখের হিসাবে দিলাম, কেউ 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন বা কেউ 2 লাখ টাকাও ইনভেস্ট করতে পারেন, তারা নিজেদের মতো করে এই টাকাটা ব্রেক আপ করে নেবেন। তবে আপনাকে আমি একটা কথাই বলবো, যে যখনই আপনি লামসাম ইনভেস্ট করবেন তখন আপনি এই যে লামসাম টাকাটা কত দিন ধরে ইনভেস্ট করবেন তার একটা থাম রুল বলতে পারেন। এইটা বলা হয় যে আপনার ওই যে টাকাটা যেটা আপনি জমা করেছেন, ধরুন 5 লাখ বা 10 লাখ,
আপনি যত দিন টাইম লেগে যেটা জমা করতে, যখন সেটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ট্রান্সফার করে করে না, তত দিন ধরেই করবেন। মানে আমি বলতে চাইছি, যদি আপনার 5 লাখ টাকা জমা করতে 1 থেকে 1.5 বছর লেগে যায়, আমি বলবো যে আগামী 1 থেকে 1.5 বছর ধরে এই টাকাটা আবার মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করুন। সেই সমান সময়তে বা তার কাছাকাছি সময় ধরে টাকাটা ট্রান্সফার করুন। তাহলে কি হবে, আপনার ভোলাটিলিটিটা কম হবে।